দ্য আনটোল্ড স্টোরিজ। কি হলো রতন দা, উঠে বসলে কেন? রতন কোনো জবাব না দিয়ে কেবল হাত বাড়িয়ে পায়ের কাছ থেকে টেনে তোলে একটা ছোট অথচ ভারী পুঁটুলি। রতন দা, এই কি ওটা? আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প নটরাজনের পিক পকেট। গল্প পাঠে এবং আবহ পরিকল্পনায় ময়ূক চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে সুরজিৎ প্রামাণিক এবং রুমি মুখার্জি। শুরু করছি এই গল্পের দ্বিতীয় অংশ। কি হলো রতন দা, উঠে বসলে কেন? রতন কোনো জবাব না দিয়ে কেবল হাত বাড়িয়ে পায়ের কাছ থেকে টেনে তোলে একটা ছোট অথচ ভারী পুঁটুলি। রতন দা, এই কি ওটা? জটা প্রায় হুমড়ি খেয়ে পড়ে পুটুলিটার দিকে। পুটুলিটা খুলতে খুলতে নিরুদ্বিগ্ন কণ্ঠে জবাব দেয় রতন। মনে হচ্ছে এতে সোনা দানা রয়েছে। কে জানে কে এটা এখানে ফেলে গেছে। সামান্য সোনাদানা নয়, প্রচুর স্বর্ণ অলংকার। পুটুলি খুলতেই অন্ধকার ট্যাক্সির ভেতর রাস্তার আবছা আলোয় ঝলমল করে ওঠে সেই নতুন তৈরি সোনার গয়না। 15-20 ভরির কম কিছুতেই হবে না। জটা বিহবল চোখে সেই দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হঠাৎ প্রায় চিৎকার করে উঠে বলে, গুরু 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 মার দিয়া কেল্লা। জটার চিৎকারে গাড়ি চালাতে চালাতে ঘাড় ফিরিয়ে হিন্দুস্তানি ড্রাইভার জিজ্ঞাসা করে, আরে ক্যা হুয়া জি? পরক্ষণেই রতনের কোলের ওপরে সেই গয়নার পুটুলিটা দেখে ব্যাপারটা বুঝে নিয়ে সেও প্রায় চিৎকার করে উঠে বলে, আরে বাস, কোন ছড়কে গিয়া? বলতে বলতে সে গাড়িটা দাঁড় করায় ফুটপাত ঘেঁষে। সঙ্গে সঙ্গে জটা ড্রাইভারকে কষে ধমক লাগায়, এই গাড়ি থামাচ্ছিস কেন? হ্যাঁ, এইসব জিনিস আমার কার হতে যাবে? হ্যাঁ, কেউ ফেলে জানি এইসব আমাদের? হ্যাঁ, এই তুমি এই বাসা না তাকিয়ে চাও তো গাড়িটা চালাও। জটার ধমকে হিন্দুস্তানি ড্রাইভার একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়ে পরক্ষণেই আবার গাড়ি স্টার্ট দেয়। জটার কথায় সে যেমন পুরোপুরি বিশ্বাস করতে পারে না, তেমনই আবার অবিশ্বাস করারও কোনো জায়গা নেই। রতন কিন্তু এতক্ষণে একটি কথাও বলেনি। পুটুলিটা সন্তর্পণে বেঁধে সে জটার মুখের দিকে তাকায়। জটা তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, একেই বলে পরাত রতনদা। এবার তুমি বড় লোক হয়ে গেলে তোমাকে আর অন্য লোকের পকেট কাটতে হবে না। এতক্ষণে কথা ফোটে রতনের মুখে। গম্ভীর কণ্ঠে সে বলে, কি বলছিস তুই? হ্যাঁ, অন্যের হারিয়ে যাওয়া জিনিস আমি ভোগ করব? এই কি বলছো কি রতনদা? এই এত টাকা সোনা গয়না নিয়ে তবে তুমি কি করতে চাও? যার জিনিস তাকে ফিরিয়ে দেবো। হ্যাঁ, তুমি পাগল হয়ে গেছো নাকি রতনদা? কি বলছো কি তুমি? এত টাকা সোনা দানা হাতে পেয়ে তুমি ছেড়ে দেবে? আরে এতে ছাড়াছাড়ির কি আছে? হ্যাঁ, জিনিসগুলো যখন আমার নয় তখন এগুলো নিজে ভোগ করাটা অন্যায়, বুঝলি? রতনের কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে জটা। সেই মুহূর্তে রতনকে পৃথিবীর সেরা বোকা লোক বলে মনে হয় তার। তীক্ষ্ণ কণ্ঠে সে বলে ওঠে, বাহ বাহ বাহ, আশ্চর্যের লোক তুমি রতনদা। অন্যের পকেটে ব্লেড চালিয়ে তোমার পেট চালাতে কোনো আপত্তি নেই, অথচ এই হাতের কাছে এত সোনা গয়না এত কিছু পেয়েও তোমার ওগুলোতে দিয়ে পেট চালাতে আপত্তি। সত্যি কি অদ্ভুত মানুষ তুমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। অন্যের পকেটে ব্লেড চালিয়ে আমি যা রোজগার করি সেটা আমার কৌশল, আমার পরিশ্রমের ফসল, আমার পারিশ্রমিক। কিন্তু তাই বলে অন্যের হারিয়ে যাওয়া জিনিস আমি নিজে ভোগ করতে পারি না। বিশ্বাস কর জটা, পকেট মার বলে একটু লজ্জা নেই আমার, একটুও লজ্জা নেই। কিন্তু কুড়িয়ে পাওয়া পয়সা আমি বড়লোক হতে চাই না। জটা আর কোনো কথা বলতে পারে না, কেবল চুপ করেই থাকে সে। এতকাল মেলামেশা করেও এই লোকটাকে যেন সে আজও চিনে উঠতে পারেনি। রাস্তার পাশে ট্যাক্সি দাঁড় করায় রতন। তারপর
ড্রাইভারকে কুড়িয়ে পাওয়া সোনা দানার কথা বলতেই লোকটির চোখে মুখে উজ্জ্বল হয়ে ওঠে লোভের আগুন। সন্তর্পণে একেবারে চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে নিচু কণ্ঠে লোকটি বলল, कुछ डर नहीं साहब, सोने का दुकान में चलिए, आधा आधी बकरा होगा। হ্যাঁ, আধা আধি বকরা তোকে খাওয়াচ্ছি রে হতভাগা। বলতে বলতে রতন এগিয়ে গিয়ে লোকটার একটা হাত চেপে ধরতেই হকচকিয়ে যায় সে। বোধহয় ভাবে এরা নিজেরাই সবটা গায়েব করতে চায়, কিন্তু পর মুহূর্তেই রতনের প্রশ্নে তার ভুল ভাঙল। রতন তাকে জিজ্ঞেস করে, মালিককে খুঁজে পাওয়া যাবে? কোনো হদিস দিতে পারবি? हाँ बताते हैं छोड़िए बताते हैं इसका मालिक का पता बताते। ড্রাইভারের ব্যথা লাগলেও সে মনে মনে বোধহয় একটু খুশিই হয়। সবটা একজনের পকেটে যাওয়ার চাইতে যার জিনিস তার কাছে যাওয়াই ভালো, তাতে অন্তত একটা সততার সার্টিফিকেট পাওয়া যাবে। বিকেলে গ্যারেজ থেকে ট্যাক্সি বার করার পরে মাত্র 4টে টিপ দিয়েছিল সে, তার মধ্যে 2টো ডালহাউসি পাড়ার প্যান্টকোট পরা সাহেব। তারা নিশ্চয়ই এই সোনা গয়নার মালিক নয়। তবে বিকেলের দিকে বউবাজারের একটা গয়নার দোকান থেকে যে ভদ্রলোক ও ভদ্র মহিলাকে শোভাবাজারের একটা বাড়িতে পৌঁছে দিয়েছে তারাই সম্ভবত এর মালিক। ড্রাইভারের কথায় আনন্দে লাফিয়ে ওঠে রতন। সে বলে, হ্যাঁ, এটা ওই শ্যামবাজার যাদের বাড়ি বলেন তাদেরই জিনিস হবে। তুমি চলো তো, গাড়িটা নিয়ে চলো। কিন্তু ওস্তাদ, এই তারা যদি মিথ্যে কথা বলে, তার চাইতে বলছিলাম যে যদি পুলিশের কাছে যাওয়া। না জটা, থানা পুলিশ করে কাজ নেই, তার চাইতে ওদের বাড়িতে গেলেই বোঝা যাবে এটা তাদের শোনা কিনা। এই ট্যাক্সি ঘোরাও। বাড়ি থেকে একটু দূরে ট্যাক্সি থামিয়ে পায়ে হেঁটে এগিয়ে যায় রতন ও জটা। ট্যাক্সিতে চাবি লাগিয়ে ড্রাইভারও সঙ্গ নেয় তাদের। এই লোক দুটোকে তখনও সেই ড্রাইভার পুরোপুরিভাবে বিশ্বাস করে উঠতে পারছে না। কি জানি মাল নিয়ে অন্য পথে হাওয়া হয়ে যায় কিনা। দরজায় কড়া নাড়তেই বাড়ির ঝি দরজা খুলে এসে দাঁড়ায়। রতন জিজ্ঞেস করে, এই বাড়ির মালিক মানে বাবু বাড়ি আছেন? বাবু? কোন বাবু? বাবু বলতে ওই বিকালবেলা একজন মহিলাকে সঙ্গে নিয়ে ট্যাক্সিতে করে এসেছেন একটা বাবু এদিকে। কোনো কথা না বলে কয়েক মুহূর্ত চুপ করে সে সেখানেই দাঁড়িয়ে থেকে হঠাৎ করে সেই বাড়ির ভিতরে ছুটে চলে যায়। একটু পরেই একজন মধ্যবয়সী সুশ্রী মহিলা প্রায় আলুথালু বেশে এসে উপস্থিত হয় সেখানে। কেঁদে কেঁদে মহিলার চোখ দুটো লাল হয়ে উঠেছে, মাথার ঘোমটাও টেনে দিতে ভুলে গেছে সে। মহিলাটিকে দেখেই চিনতে পেরেছে ড্রাইভার। রতনের কানের কাছে এসে সে সেই কথা জানাতে রতন এগিয়ে গিয়ে মহিলাটিকে জিজ্ঞেস করে, মাসিমা, মানে বলছি আজ বিকেলে আপনি কি একজন ভদ্রলোকের সঙ্গে ট্যাক্সিতে করে এসে এখানে নেমেছেন? মহিলা কি জবাব দিল কিচ্ছু বোঝা গেল না। দেওয়াল ধরে নিজেকে সামলে নিয়ে তিনি কেবল শূন্য দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন। ঝি বললে, আপনারা কি থানা থেকে এসেছেন? কর্তাবাবু সেই যে হন্তদন্ত হয়ে থানায় চলে গেলেন, এখনো ফেরেননি। কি যে হবে উপায় কে জানে। লাখ লাখ টাকার গয়না। হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সব গয়না আমরা ট্যাক্সির মধ্যে কুড়িয়ে পেয়েছি, সেগুলোই ফেরত দিতে এসেছি। এই তো সেই ড্রাইভার, এই আমাদের পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছেন। হঠাৎ কান্না বন্ধ করে মহিলা সোজা হয়ে দাঁড়ান। পরক্ষণেই একরকম ছুটে এসে রতনের হাত দুটি ধরে ধরা গলায় বলতে থাকেন, তোমরা আমার সব গয়না পাইছো, ফেরত দিতে আইছো? সত্যি বলছো তোমরা? সত্যি? হ্যাঁ মা, সত্যি। এই তো দেখুন না, এই সেই পুটুলি। বলতে বলতে রতন পকেট থেকে গয়নার পুটুলি বের করে মহিলার হাতে তুলে দেয়। প্রচণ্ড উত্তেজনায় মহিলা সেখানেই বসে পড়েন। ঝি এসে তাড়াতাড়ি ধরে ফেলে তাকে। মহিলা রতনের দিকে তাকিয়ে আবেগময় কণ্ঠে বলে ওঠেন, তোমরা তোমরা মানুষ নও, তোমরা দেবতা। দেবতা। মেনু, এই মেনু। ঠিক এমন সময়
একটি সুশ্রী যুবতী ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। দেখা যা, তোর হারিয়ে যাওয়া বিয়ের গয়না নিয়ে দেবতা আইসা হাজির হয়েছে। দেখা যা, এখনো মানুষের মধ্যে সততা আছে। লাখ টাকার লোভ সামলাবার মতো মানুষ এখনো এ দেশে আছে। মহিলার কথার ধরনে মনে মনে লজ্জিত হচ্ছিল রতন। বোধহয় নিজের মনে সে হাসছিল। শালুক চিনেছেন গোপাল ঠাকুর, একটা পকেটমার হয়ে উঠেছে দেবতা। কুড়িয়ে না পেয়ে এই গয়না যদি ব্যাগ থেকে কেটে বার করে নিতাম, তাহলে এই দেবতায় হয়ে উঠত দানব। মুখে মুখে রতন কেবল বলে, না না, ওসব কথা থাক। ভগবান যখন রোজগার করার ক্ষমতা দিয়েছে, তখন কুড়িয়ে পাওয়া জিনিস নেবই বা কেন? তাই তো ফেরত দিতে এসেছি। এর মধ্যে আবার দেবতা এলো কোত্থেকে? যাক মাসিমা, আপনাদের জিনিস আপনারা ফেরত পেয়েছেন, এবার আমরা চলি। হ্যাঁ চ। সঙ্গে সঙ্গে সেই যুবতী বলে ওঠে, সে কি, আপনারা এখনই যাবেন কি? বসুন, বাবাকে খবর দিচ্ছি, তিনি আসুক, আপনাদের সঙ্গে আলাপ পরিচয় হোক, তারপর না হয় যাবেন। এই না না, আমাদের সঙ্গে পরিচয় না হওয়াই ভালো। কেন? সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে নিয়ে রতন বলে, কেন না, এমনি বললাম। এমন একটা কি কাজ করেছি যে আমাদের সঙ্গে আপনার বাবার পরিচয় করে দিতে হবে? না না থাক। মহিলাটি এতক্ষণই নিজেকে একটু সামলে নিয়ে বলেন, না বাবা, তা কিছুতেই হতে পারে না। অন্তত একটু কিছু খাইয়া যাও তোমরা, আর তোমাকে ঠিকানাটা আমারে দিয়া যাও। হাত জোর করে জবাব দেয় রতন। মাসিমা, আজকে একটু তাড়া আছে, আজ কিছু খেতে বলবেন না, আর একদিন এসে খেয়ে যাব। তবে আমার ঠিকানাটা দিচ্ছি, লিখে নিন। বলেই সে একটা ভুল ঠিকানা দিয়ে জটা ও ড্রাইভারকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। উকিলের বাড়ির সামনে এসে রতন ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিতে গেলেই হিন্দুস্তানি ড্রাইভার কয়েক মুহূর্ত অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ নিচু হয়ে রতনের পায়ের ধুলো নিয়ে বলে ওঠে, मुझे माफ़ कीजिए बाबूजी, ये देवता से पैसा नहीं ले सकेंगे हम। हाँ, आपके आंखों से आज मैंने असली देवता का दर्शन किया। जय सिया राम। বলেই গাড়িতে স্টার্ট দিয়ে হুশ করে বেরিয়ে যায় সে। তার গমন পথের দিকে তাকিয়ে রতন হেসে বলে ওঠে, যা বাবা, আজ বুঝি সবাই আমাদের মধ্যে দেবতাকে দেখতে পাচ্ছে না। জটা, কেসটা কি বলতো? জটা কিন্তু হাসে না, গম্ভীর কণ্ঠে কেবল বলে, না ওস্তাদ, আমাদের মধ্যে নয়, কেবলমাত্র তোমার মধ্যে। আমার আর তোমার মধ্যে অনেক তফাৎ রতনদা। না রে না, তফাতের কিছু নেই, আমরা সবাই পকেট মার। চ। ওস্তাদ পকেট মারেরা যে কেবল অন্যের পকেটে আঙুল কিংবা ব্লেড চালাতেই ওস্তাদ তা নয়, শাঁসালো শিকার বাঁচাতেও তারা ওস্তাদ। তেমনি একজন শিকারেরই সেদিন বাসের ভিতরের মধ্যে বেছে নিয়ে পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেল রতন। ভিড়ের মধ্যে সামান্য দূরে ওস্তাদকে সাহায্য করতে দাঁড়িয়ে রইল ফটিক। শিকারটি হচ্ছে একজন সন্ন্যাসী। গায়ে তার গেরুয়া পোশাক, মাথায় গেরুয়া পাগড়ি, হাতে একটা ছোট কাপড়ের থলি। রতনের নজর সন্ন্যাসীর ওই থলিটির দিকে। অভিজ্ঞতা দিয়ে সে বুঝতে পেরেছে যে থলির মধ্যে টাকা রয়েছে। ভিড়ের মধ্যে এক হাতে সেই থলি ও অন্য হাতে বাসের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে রয়েছেন ওই প্রৌঢ় সন্ন্যাসী। প্রচণ্ড ভিড়ের মধ্যেও কিন্তু তার প্রশান্তিটুকুও মুছে যায়নি। সন্ন্যাসীর একেবারে গা ঘেঁষে দাঁড়িয়েছে রতন। তার পিঠে কুনুই চাপ দিয়ে রতন বুঝতে পেরেছে তিনি আপন চিন্তায় মগ্ন। এই সুযোগটুকুই সে কাজে লাগাবে। অতি সন্তর্পণে হাতের আঙুল নেড়ে ওঠে রতন। চকচকে আধখানা ব্লেড, আধখানা চিড়ে ফেলা সন্ন্যাসীর হাতের সেই থলি। ভুল করেনি রতন। শিকার বাঁচতে বাস্তবে কি ভুল হয়নি তার? চোখের পলকে একটা মোটা চামড়ার মানিব্যাগ সেই থলি থেকে চলে আসে রতনের হাতে।
সন্ন্যাসী কিন্তু কিছুই টের পায়নি। তিনি তখনও আপন চিন্তায় মগ্ন। কাজ হাসিল। এবার ব্যাগটি পাচার করে দিতে হবে ফটিকের কাছে। ফটিক পরের স্টপেজেই নেমে যাবে বাস থেকে। একটু পরেই রতন অনুসন্ধান করবে তাকে। ফটিকের দিকে সবে মানিব্যাগটা এগিয়ে দিতে যাবে রতন, হঠাৎ তার কানের কাছে ফিস ফিস করে কে যেন বলে ওঠে, সব টাকাটাই কি তোমার দরকার ভাই? মুহূর্তে শিউরে উঠে ঘাড় ফিরিয়ে তাকায় রতন। সন্ন্যাসী, সেই সন্ন্যাসী এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রতনের দিকে। তার মুখে রয়েছে প্রশান্তির হাসি। আমি জানতাম তুমি আসবে। বুঝলে ভাই, যে পথে তুমি চলেছ সে পথ সত্যিকারের পথ নয়। অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ হয় না। এমন অভিজ্ঞতা জীবনে প্রথম রতনের। সেই মুহূর্তে কি যেন হলো তার। সেখান থেকে এক পাও নড়াতে পারল না সে। হাত বাড়িয়ে মানিব্যাগটাও সে পৌঁছে দিতে পারল না ফটিকের কাছে। কেবল পাথরের মতো শক্ত হয়ে সেখানে দাঁড়িয়ে রইল, হাতে তার সেই ব্যাগ। সন্ন্যাসী কিন্তু আর একটা কথাও বলল না, এমনকি আর একবারও ফিরেও তাকালো না রতনের দিকে। স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন ভিড়ের মধ্যে। অবশেষে একটা স্টপেজে ভিড় ঠেলে বাস থেকে নেমে গেলেন সেই সন্ন্যাসী। সন্ন্যাসী নেমে যেতেই যেন জ্ঞান ফিরে পেল রতন। নজর পড়ল হাতের মানিব্যাগটার ওপর। ফটিকের দিকে একবার তাকালো সে, তারপর হুড়মুড় করে চলন্ত বাস থেকে নেমে পড়ল। ফটিকও অনুসরণ করলো তাকে। রাস্তায় দাঁড়িয়ে সন্ন্যাসীকে খুঁজতে লাগলো রতন। এই জন অরণ্যে কোথায় হারিয়ে গেলেন তিনি? এই মুহূর্তে তাকে বড়ই প্রয়োজন রতনের। একটু দূরে দেখা গেল সন্ন্যাসীকে। মুখখানা উজ্জ্বল হয়ে উঠল রতনের। ফটিক এগিয়ে এসে ওস্তাদকে কিছু জিজ্ঞেস করতে যাবেই তখনই রতন বলল, ফটিক তুই যা, আমি পরে আসছি। বলেই রতন হন হন করে এগিয়ে চলে সেই গেরুয়াধারী সন্ন্যাসীর দিকে। বড় রাস্তা ছেড়ে একটা অপেক্ষাকৃত ছোট রাস্তা ধরলেন সেই সন্ন্যাসী। আপন মনেই হেঁটে চলেছেন তিনি। মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করে চলেছে রতন। অবশেষে একটা আশ্রমের মতো বাড়িতে সন্ন্যাসী ঢুকে পড়তেই রতন এসে দাঁড়ায় দরজার সামনে। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 10 মিনিট পার হয়ে যায়। রতন চুপ করেই দাঁড়িয়ে থাকে সেখানে। সন্ন্যাসীকে তার প্রয়োজন, কিন্তু কেন প্রয়োজন, কিসের প্রয়োজন তা বোধহয় সেই মুহূর্তে সে নিজেও জানে না। খানিকক্ষণ পরে দরজার সামনে এসে দেখা দেন সেই গেরুয়াধারী সন্ন্যাসী। কিন্তু আশ্চর্য, রতনকে দাঁড়িয়ে থাকতে দেখেও তার মুখে ফুটে ওঠে না কোনো বিস্ময়ের চিহ্ন। তিনি যেন জানতেন সে আসবে। রতন চোখ তুলে তাকাতেই সন্ন্যাসী নীরব আহ্বান জানায় তাকে। বাধ্য ছেলের মতো সন্ন্যাসীর পিছন পিছন রতন এসে ঢোকে একখানা মাঝারি ধরনের ঘরে। ঘরের মেঝে আসনের ওপর মুখোমুখি বসেন সন্ন্যাসী ও রতন। প্রশান্ত হাসি হেসে সন্ন্যাসী বলেন, অন্যায় পথে বেঁচে থাকার সার্থকতা কোথায় ভাই? রতন একটু সময় চুপ করে থাকে, পরক্ষণেই জবাব দেয়, আপনারা যাই মনে করুন না কেন, আমি এটাকে অন্যায় বলে মনে করি না। এটা আমার বেঁচে থাকার পথ। পরিশ্রম ও কৌশলের সাহায্যে আমি জোগাড় করি আমার পারিশ্রমিক। সন্ন্যাসী আবার বললেন, না ভাই, অন্যের ক্ষতি করে নিজের পারিশ্রমিক জোগাড় করা অন্যায়। মুখে তুমি যাই বলো না কেন, এটা যে সত্যিই অন্যায় তা তুমি নিজেও জানো। তোমার মনে সেই অন্যায় বোধ আছে বলেই তো বাসের ভেতর আমি সব টের পেয়েছিলাম। হঠাৎ অসহিষ্ণু কণ্ঠে বলে ওঠে রতন, এর পেয়েও আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? পুলিশে দিলেন না কেন? ছেড়ে দিলাম এই জন্য যে পুলিশে দেওয়াই অন্যায়ের একমাত্র প্রতিকার নয়। আবার খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে রতন। তারপর দৃঢ় কণ্ঠে সে বলে, আমি বিশ্বাস করি না এটা অন্যায়। সে যাই হোক, এই রইল আপনার মানিব্যাগ, আমি চললাম। সন্ন্যাসী হেসে বলে, তোমার মতে এটা তো তোমার পারিশ্রমিক, তাহলে ব্যাগটা আমায় ফেরত দিচ্ছ কেন ভাই?
কারণ আপনি টের পেয়েছেন আপনার কাছে আমার কৌশল পুরোপুরি খাটেনি। অনেক দিনে কাজ করছি, কিন্তু আপনি প্রথম মানুষ যার কাছে আমি ধরা পড়ে গেছি। তাই এই টাকা আমি নেব না। বলতে বলতে উঠে দাঁড়ায় রতন। তারপর কোনো দিকে না তাকিয়ে ঘর থেকে হন হন করে বেরিয়ে গিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। সন্ন্যাসীর প্রশান্ত মুখে ফুটে ওঠে একটি বিচিত্র হাসি। ইদানিং কেমন যেন হয়ে উঠেছে রতন। কাজে আর কোনো উৎসাহ নেই। শঙ্কিত হয়ে ওঠে জটা, ফটিক ও পাগলা। ওস্তাদ কি তাহলে দল ভেঙে দেবে? তাহলে আর দাঁড়াবো কোথায়? তাদের রতনদাই হলো দলের ভরসা। সেই রতনদাই যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে তাদের চলবে কেমন করে? কিন্তু রতন কেমন যেন নির্বিকার। রাত দিন নিজের মনে বসে বসে কি যেন চিন্তা করে। কাজের কথা বললেই জবাব দেয়, ভালো লাগছে না রে, তোরা যে যা পারিস কর, আমার আশা তোরা ছেড়ে দে। আসলে যুদ্ধ শুরু হয়েছে রতনের মনে, ন্যায়ের সঙ্গে অন্যায়ের যুদ্ধ। সেই সন্ন্যাসীর একটি কথাই বারে বারে তার মনে পড়ে, অন্যের ক্ষতি করে নিজের পারিশ্রমিক জোগাড় করা অন্যায়, 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 অন্যায়। অবশেষে দলের পীড়াপিড়িতেই আবার কাজে লেগে পড়তে হলো রতনকে। জটাকে সঙ্গে নিয়ে আবার তাকে বেরোতে হলো শিকারের খোঁজে। অফিস টাইম না হলেও এই রুটের বাসে প্রচণ্ড ভিড়। ভিড়ের মধ্যেই পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকলো রতন ও জটা। সামনের দিকে মেয়েদের ভিড়। ভিড়ের মধ্যে চোখ বুলিয়ে নিয়ে শিকারের সন্ধান পায় রতন। একজন সাম্য দর্শন, মাঝারি চেহারার প্রৌঢ় ভদ্রলোক। ভদ্রলোকের নড়াচড়া ধরন ও ভাবভঙ্গিতে রতনের বুঝতে কষ্ট হয় না যে তার পাঞ্জাবির ভেতরের পকেটে টাকা রয়েছে, বেশ মোটা টাকাই সম্ভবত। প্রৌঢ় ভদ্রলোক বাসের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছেন অন্যমনস্ক হয়ে। রতন পায়ে পায়ে তার কাছে এসে দাঁড়ায়। রতন হ্যান্ডেল ধরার নাম করে নিজের বা হাতখানা এমনভাবে আড়াআড়িভাবে রাখে যে প্রৌঢ় ভদ্রলোকের ইচ্ছে করলেও নিজের বুক পকেটের দিকে তাকাবার কোনো উপায় নেই। এতক্ষণে প্রস্তুতি শেষ, আসল কাজ শুরু হবে এবার। রতন একবার একটু দূরে ভিড়ের মধ্যে জটার দিকে তাকায়, তারপর ডান হাতের আঙুলের ফাঁকে চেপে ধরে চকচকে ব্লেডের টুকরোটা। কিন্তু এ কি, রতনের বুক পকেটে ঢিপঢিপ করছে কেন? হাতের আঙুলগুলো এমন অবশ লাগছে কেন? নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছে নাকি রতন? নিজের কাজের ওপর সন্দেহ জেগেছে রতনের মনে। ন্যায় অন্যায় দ্বন্দ্ব শুরু হয়ে গেছে নাকি তার মনের মধ্যে? বাস্তবে কি তাই নিজের এই কাজকে এতকাল অন্যায় বলে মনে করেনি রতন? তাই সে এতকাল ছিল আত্মবিশ্বাসে ভরপুর। ব্লেড নিয়ে আঙুলের ভিতরে ভেলকি দেখাতে পারত সে। চোখের পলকে অন্যের পকেটের থেকে মানিব্যাগ কিংবা টাকা চলে আসতো তার হাতের মধ্যে। কিন্তু আজ বোধহয় সে দ্বিধাগ্রস্ত। বারে বারে মনে পড়ছে সেই সন্ন্যাসীর কথা। যতই মনে পড়ছে ততই বেড়ে উঠছে তার মনের দ্বিধা। সন্দেহ জাগছে তার মনে। তাই বুঝি নিজের আঙুলগুলোকে আর তেমন সচল করে তুলতে পারছে না রতন। না না, এমনভাবে পিছিয়ে গেলে চলবে না। তার কাজ তাকে করতেই হবে। জোর করে মনটাকে স্থির রাখতেই হবে রতনকে। তারপর সতর্কভাবে ব্লেড চালাতে শুরু করে রতন সেই ভদ্রলোকের জামার বুক পকেটে। হঠাৎ চিৎকার করে ওঠেন সেই প্রৌঢ় ভদ্রলোক, পকেট মার, পকেট মার, পকেট মার, পকেট মার, পকেট মার। পরক্ষণেই তিনি চেপে ধরেন রতনের একটি হাত। মুহূর্তে সচকিত হয়ে ওঠে বাসের যাত্রীরা। সকলে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় রতনের দিকে, আর সঙ্গে সঙ্গে তার উপর পড়তে থাকে কিল, চর, ঘুষি, আর সেই সঙ্গে গালাগালি। ততক্ষণে হাতের ব্লেড ফেলে দিয়েছে রতন। পালাবার পথ বন্ধ, গণধোলাই সমানে চলেছে। চিৎকার চেঁচামেচিতে বাস দাঁড়িয়ে পড়ে রাস্তার মাঝখানে। ভিড়ের মধ্যে জেগে ওঠে নানান ধরনের মন্তব্য। কেউ কেউ বলে, আরে থানায় ফোন করে ওকে পুলিশের হাতে তুলে দাও দাও। আরে পুলিশে দিয়ে লাভ নেই, এবারে দেখা মারতে হবে। আরে দে মার মার দে 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 ওকে দে দে।
অবশেষে বাস থেকে যখন নামানো হলো রতনকে, তখন তার মুখের কষ বেয়ে রক্ত ঝরছে। কালছেঁড়া পড়েছে তার নাকে, মুখে, কপালে। গায়ের জামাটা ছিন্ন ভিন্ন। ওদের সঙ্গে সঙ্গে সেই প্রৌঢ় ভদ্রলোক নেমে পড়তেই সামনের দরজা দিয়ে একজন মহিলা তাড়াতাড়ি এসে ভদ্রলোককে জিজ্ঞাসা করেন, তোমার পকেট থেকে টাকা নিতে পারি নাই তো? ভদ্রলোক একটু হেসে জানান, না, কেটেছিল কিন্তু টাকা নিতে পারিনি, তার আগেই আমি ধরে ফেলেছি ওর হাত। বলেই ভদ্রলোক সগর্বে একবার চারিদিকে তাকিয়ে নেন। পকেটমারের উদ্দেশ্যে ভদ্রমহিলা বলে ওঠেন, আঙুলগুলো ভেঙে দিলে তবে এদের শিক্ষা হয়। বলতে বলতে তিনি ভিড়ের মধ্যেই উঁকি দিয়েই রতনের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠেন, এ কি, এ কাকে ধরছেন আপনারা? সাইরা দেন, সাইরা দেন। আপনারা ভুল মানুষের ধরছেন। এরে আমি চিনি, এ কিছুতেই পকেট মার হইতে পারে না, কিছুতেই পারে না। ভদ্রলোক তাড়াতাড়ি তার স্ত্রীর দিকে এগিয়ে গিয়ে বলেন, কি বলছো তুমি? আরে এই তো সেই পকেট মার, একেই তো আমি ধরেছি। না না, তুমি ভুল করছো। আসল লোক কেটে পড়ছে। এরে আমি চিনি, ভালো মানুষ। তুমি একে চেনো? হ হ, এ কিছুতেই পকেট মার হইতে পারে না। যে লোক লাখ টাকার গয়না ট্যাক্সির মধ্যে কুড়ায়া পাইয়া বাড়ি আইসা আমারে তা ফেরত দিয়া যায়, সে কিছুতেই পকেট মার হইতে পারে না। বলতে বলতে ভদ্রমহিলা ভিড়ের ভেতরে ঢুকে রতনের একটা হাত চেপে ধরেন। তারপর তার মুখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, আমার স্বামীরে তুমি ক্ষমা কইরা দাও বাবা, ক্ষমা কইরা দাও, উনি ভুল করছেন। ভদ্রমহিলার কথায় ভদ্রলোক আর প্রতিবাদ করতে পারেন না। যারা এতক্ষণ প্রচণ্ড উৎসাহে রতনের ওপর কিল চর ঘুষি চালাচ্ছিল, তারা হঠাৎ ভয়ানক নিরুৎসাহ হয়ে ওঠে। সত্যি তো, কুড়িয়ে পাওয়া গয়না যে বাড়ি বয়ে ফেরত দিয়ে যায়, সে কেমন করে পকেটমার হবে? সত্যিই বোধহয় ভুল হয়েছে। আসলের বদলে বোধহয় এতক্ষণ তারা একজন নির্দোষকে এমনভাবে হেনস্থা করছিল। ভিড় একটু পাতলা হতেই ভদ্রমহিলা একখানা রিক্সা ডেকে তাতে তুলে দেন রতনকে। তারপর আরেকখানা রিক্সায় নিজেরা চেপে রিক্সাওয়ালাদের তার নিজের বাড়ির দিকে যেতে নির্দেশ দেন। অর্ধ চৈতন্যের মতো রিক্সার একদিকে হেলে পড়েছে রতনের দেহটা। সারাটা পথ অপরাধীর ভঙ্গিতে মাথা নিচু করে স্ত্রীর বাক্যবাণী সহ্য করতে করতে চললেন সে ভদ্রলোক। বাড়ি এসে বাইরের ঘরে একখানা খাটে শুইয়ে দেয় রতনকে। ডাক্তার এসে পরীক্ষা করেন, বলে, না, তেমন কিচ্ছু হয়নি, 2-1 ঘন্টা বিশ্রাম নিলেই হয়তো সে সুস্থ হয়ে উঠবে। এই বলে রতনের নাকে মুখে মলম লাগিয়ে আর গোটা কয়েক ট্যাবলেট খাইয়ে চলে গেলেন তিনি। ঘুমিয়ে পড়েছে রতন। পকেট মারতে গিয়ে জীবনে এই প্রথম ধরা পড়ে মার খেল সে। ঘণ্টাখানেক পরেই ঘুম ভেঙে বিছনায় উঠে বসল রতন। তার বিছানার পাশে দাঁড়িয়ে কর্তাগিন্নি কথা বলছেন। রতনকে উঠে বসতে দেখে ভদ্রমহিলা তাড়াতাড়ি বলে ওঠেন, না বাবা, এত তাড়াতাড়ি উঠো না, আর একটু বিশ্রাম নিয়ে নাও। খাট থেকে নামতে নামতে রতন জবাব দেয়, না মাসিমা, এখনই ভালো আছি, এবার আমি একাই যেতে পারবো। এত তাড়াতাড়ি যাবা কেন? তোমার কাছে আমাগো অপরাধের আর সীমা নাই, ক্ষমা চাইবার মুখও আর নাই। রতনের ম্লান মুখে এতক্ষণে একটু হাসি ছড়িয়ে পড়েছে। ক্লান্ত সুরে সে বললে, না মা, কোনো অপরাধ করেননি আপনারা, অন্যায়ের শাস্তি পেয়েছি আমি। অন্যায়ের শাস্তি? হ্যাঁ হ্যাঁ মা, অন্যায়ের পথে বেঁচে থাকার সার্থকতা যে নেই তা আজ বুঝতে পেরেছি। কোনো অপরাধই আপনারা করেননি, আমি সত্যিই পকেটমার। এক দৃষ্টিতে স্বামী স্ত্রী তাকিয়ে থাকেন রতনের দিকে, আর টলতে টলতে ঘর থেকে বেরিয়ে যায় রতন।
নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন আগামী রবিবার ঠিক দুপুর 2টায় দ্য আনটোল্ড স্টোরিজ নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আপনার অনুভূতি অবশ্যই আমাদের কমেন্টে জানান। গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন। সঙ্গে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।